হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 729। এখানে তোমাদের ধাতুবিদ্যা অধ্যায় থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তরগুলো দেব। তো দেখো একের দাগেরটা কি বলছে, আকরিকের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে আকরিকের সংজ্ঞা: যে খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ উপায়ে সুলভে এবং তুলনামূলকভাবে কম জটিল রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ গুণসম্পন্ন ধাতু নিষ্কাশন করা যায় সেই খনিজকে সংশ্লিষ্ট ধাতুর আকরিক বলে। এবার উদাহরণ দিতে বলেছে, উদাহরণ দিবে। যেমন লোহার একটি আকরিক হলো রেড হিমাটাইট, যার সংকেত F2O3। ব্যাস হয়ে গেল। এরপরে কোশ্চেন কি আছে দেখে নাও। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে এইটা লিখে নেবে, এই হলুদ বক্সের মধ্যেটা। তাহলে লিখবে যে বক্সাইট ও ফ্লোরস্পার K2O Al2O3 6SiO2 উভয়ই অ্যালুমিনিয়ামের খনিজ, কিন্তু এদের মধ্যে কেবলমাত্র বক্সাইট Al2O3 2H2O থেকেই সহজে এবং সুলভে উন্নত গুণমান বিশিষ্ট অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়, ফ্লোরস্পার থেকে নয়। তাই আকরিকের সংজ্ঞা অনুসারে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক হলো, ফ্লোরস্পার কেবলমাত্র অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়। অনুরূপভাবে দেখো আরেকটা উদাহরণ দিয়ে বোঝানো আছে যে হিমাটাইট Fe2O3 আয়রন পাইরাইটিস Fe2 এর মধ্যে হিমাটাইট আয়রনের আকরিক, কিন্তু আয়রন পাইরাইটিস আয়রনের খনিজ হলেও আকরিক নয়। অতএব দেখা যাচ্ছে যে কোনো ধাতুর আকরিক সর্বদাই এটির খনিজ, কিন্তু কোনো ধাতুর যে কোনো খনিজই এটির আকরিক নাও হতে পারে। বুঝতে পেরেছো? এটাই এর অ্যান্সার। অর্থাৎ আমরা বলতে পারি সব আকরিকই খনিজ, কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। এরপর 3 দাগেরটা, কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। তো কপার আর অ্যালুমিনিয়ামের ব্যবহার একটি করে বলেছে। দেখো কপারের ব্যবহার অনেকগুলো ব্যবহার দেওয়া আছে। তোমরা এমনিও তামার তারে কি হয়, ইলেকট্রিক প্রবাহ যায়, আমাদের যে বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে ওয়ারিং করা থাকে সব কপারের তারই ব্যবহার করা হয়। তাছাড়াও আগে কপারের বাসনপত্র হতো, মূর্তি হয়, ঘন্টা হয়, এই দেখো এগুলো লেখা আছে। আচ্ছা আর কি বলেছে দেখো, অ্যালুমিনিয়ামের ব্যবহার: অ্যালুমিনিয়াম মোটর গাড়ি ও বিমানের কাঠামো, কৃত্রিম উপগ্রহ প্রস্তুতিতে, হালকা যন্ত্রপাতি, তুলাদণ্ড, যানবাহনের কাঠামো প্রস্তুতিতে ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্যবহার। এরপরে কোশ্চেন কি আছে, 4টা, প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও। জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। অ্যাকচুয়ালি দেখো সবগুলোই দিয়ে দিয়েছে, এখানে যতগুলো আছে এগুলো সবই আছে। জিঙ্ক আছে, আয়রন মানে লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, সবারই একটি করে উদাহরণ। দেখো তোমাদের যেটা সুবিধা হবে, রেড হিমাটাইটও লিখতে পারো, স্প্যাথিক আয়রন বা সিডারাইটও লিখতে পারো, ম্যাগনেটাইটও লিখতে পারো লোহার ক্ষেত্রে, কপারের ক্ষেত্রেও কপার গ্ল্যান্স, এটা লেখার সুবিধা হবে, কারণ এর সংকেতটা মনে রাখতে অনেকটা সুবিধা হয়। বাকি সংকেতগুলো দেখো একটু কপারের বড় বড়। ঠিক আছে, কপার গ্ল্যান্স Cu2S। আর লোহার ক্ষেত্রে বললে এটা লিখবে রেড হিমাটাইট Fe2O3, জিঙ্কের ক্ষেত্রে লিখলে জিঙ্ক ব্লেন্ড ZnS, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বললে বক্সাইট বলবে Al2O3 2H2O। ঠিক আছে, এগুলো তাহলে এদের আকরিক। তো চলো এরপরে কোশ্চেন কি আছে, 5 দাগেরটা, কোনটি আয়রনের আকরিক? বক্সাইট, রেড হিমাটাইট, ক্রায়োলাইট, কার্নালাইট, ক্যালামাইন, চ্যালকোপাইরাইটিস। তো অ্যান্সারটা হবে রেড হিমাটাইট। এবার 6 দাগেরটা, উদাহরণসহ খনিজ আকরিকের মধ্যে পার্থক্য লেখো। অ্যান্সারটা দেখে নাও। তাহলে খনিজ ও আকরিক, খনিজ প্রথমে সংজ্ঞা লিখবে: ভূগর্ভস্থ বা ভূপৃষ্ঠ থেকে প্রাপ্ত যে সমস্ত প্রকৃতিজাত অজৈব পদার্থে ধাতুসমূহ যুক্ত অবস্থায় বা যৌগরূপে অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে তাদেরকে খনিজ বলে। আকরিকের সংজ্ঞা লিখবে: কেবলমাত্র যে সকল খনিজ পদার্থ থেকে স্বল্প ব্যয়ে এবং সহজে উচ্চ গুণমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করা সম্ভব, কেবলমাত্র সেই খনিজ সমূহকে ওই ধাতুর আকরিক বলা হয়। সমস্ত খনিজ আকরিক নয়। আর এখানে লিখবে সমস্ত আকরিকই খনিজ। তারপর 3 নম্বর পয়েন্ট, উদাহরণ: বক্সাইট ও ক্রায়োলাইট উভয়ই অ্যালুমিনিয়ামের খনিজ। উভয় খনিজ, কিন্তু আবার বক্সাইটটা অ্যালুমিনিয়ামের যেমন আকরিক, কিন্তু বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক, কিন্তু ক্রায়োলাইট নয়। ঠিক আছে। আচ্ছা এখানে যে ক্রায়োলাইটটা দিচ্ছে, ক্রায়োলাইট উদাহরণটা অ্যাকচুয়ালি না লেখা ভালো। ঠিক আছে, কারণ ক্রায়োলাইটও এখানে অ্যালুমিনিয়ামের দেখো আকরিক আছে, তো ক্রায়োলাইটটা অ্যাকচুয়ালি না উল্লেখ করাই ভালো। ক্রায়োলাইটের পরিবর্তে অন্য কিছু তোমরা দিতে পারো, যেমন ফ্লোরস্পার। ক্রায়োলাইটটা না লিখে লিখবে যে এখানে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইট ও ফ্লোরস্পার উভয়ই অ্যালুমিনিয়ামের খনিজ। আর এখানে লিখবে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক, কিন্তু ফ্লোরস্পার আকরিক নয়, খনিজ। ঠিক আছে, এই শুধুমাত্র ক্রায়োলাইটের জায়গায় তোমরা ফ্লোরস্পার উল্লেখ করবে, এই ফ্লোরস্পার। ঠিক আছে, এখানে ক্রায়োলাইটের জায়গায় ফ্লোরস্পার। এটা বইটা কারেকশন করেনি, এইটুকু এটা ভুল আছে একটু।
তো চলো এরপরে কোশ্চেন কি আছে দেখে নাও। এরপর 7 দাগেরটা, প্রদত্ত ধাতুগুলির কয়েকটি সংকর ধাতু নাম ও ব্যবহার উল্লেখ করো। কি কি আছে? অ্যালুমিনিয়াম আছে FeCuZn, অ্যাকচুয়ালি দেখো সবই দিয়ে দিচ্ছে, এদের সংকর ধাতু নাম একটা করে লিখতে বলেছে, ঠিক আছে। একবার দেখিনি কোশ্চেনটা। হ্যাঁ, ধাতুগুলির সংকর ধাতুর নাম ও ব্যবহার। তাহলে একটা যে কোনো সংকর ধাতুর নাম লিখবে। যদি ধরো প্রথমে তামাই ধরি, তামা থেকে শুরু করি, প্রত্যেকটারই তো দেওয়া আছে আগে পরে। তাহলে প্রথম তামার একটা সংকর ধাতুর নাম ধরে নাও পিতল। পিতলের একটা ব্যবহার কি না, বাসনপত্র তৈরিতে, বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে পিতল ব্যবহার করা হয়, হয়ে গেল। এরপর অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতুর নাম ডুরালুমিন, কি কাজে ব্যবহার করা হয়? মোটর গাড়ি আর বিমানের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়, হয়ে গেল। এরপর আয়রনের একটা সংকর ধাতুর নাম হলো ইনভার, যেখানে Fe থাকে আর Ni থাকে, কি প্রস্তুতিতে ব্যবহার করা হয়? বাটখারা, মিটার স্কেল প্রস্তুতিতে ব্যবহার করা হয়, ঘড়ির পেন্ডুলাম প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এরপর দস্তা, জিঙ্কের একটা যদি সংকর ধাতু বলে জার্মান সিলভার, যেখানে সিলভার থাকে না, কি কাজে ব্যবহার করা হয়? ফুলদানি, বাসনপত্র, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে জার্মান সিলভার ব্যবহার করা হয়। তাহলে প্রত্যেকটা ধাতু তাদের একটা করে ধাতু সংকরের নাম বা সংকর ধাতুর নাম এবং তার একটা করে ব্যবহার, এটাই দিয়েছিল কোশ্চেনটা। তো চলো এরপরে কোশ্চেন কি আছে। এরপর 7 দাগেরটা, প্রদত্ত ধাতুগুলির কয়েকটি সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো। আচ্ছা, এটা হলো 7টা। এরপর 8টা, প্রদত্ত ধাতু সংকরগুলির রাসায়নিক সংযুতি ও ব্যবহার লেখো। তাহলে এদের কি বলেছেন? রাসায়নিক সংযুতি ও ব্যবহার। তা ডুরালুমিন দিয়েছে, জার্মান সিলভার দিয়েছে, পিতল আর স্টেনলেস স্টিল। তাহলে প্রথমে দেখো ডুরালুমিন রাসায়নিক সংযুতি কি কি নিয়ে তৈরি আর ব্যবহার। ডুরালুমিনে আছে অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাগনেসিয়াম 0.5%, ম্যাঙ্গানিজ 0.5%। ব্যবহার কি? মোটর গাড়ি ও বিমানের কাঠামো ও কৃত্রিম উপগ্রহ প্রস্তুতিতে ডুরালুমিন ব্যবহার করা হয়। ডুরালুমিনের পর কি আছে দেখে নাও। ডুরালুমিনের পর দিয়ে আছে জার্মান সিলভার। তো জার্মান সিলভার এর যে রাসায়নিক সংযুক্তি সেটা দেখে নাও। কপার আছে 50%, জিঙ্ক আছে 30%, নিকেল আছে 20%। কি কি কাজে ব্যবহার করা হয়? ফুলদানি, বাসনপত্র, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয় জার্মান সিলভার। তো জার্মান সিলভারের পর আছে দেখো পিতল আর স্টেনলেস স্টিল। পিতলটার রাসায়নিক সংযুক্তি কি দেখে নাও। কপার আছে 60 থেকে 80%, জিঙ্ক আছে 20 থেকে 40%। মানে কপার যদি 60 থাকে, জিঙ্ক তাহলে 40 থাকবে, কপার যদি 80 থাকে, জিঙ্ক থাকবে 20। এই রেঞ্জের মধ্যে রাখা হয়। কি কাজে ব্যবহার করা হয়? টেলিস্কোপ, ব্যারোমিটার, বিভিন্ন যন্ত্রাংশ, বাসনপত্র, শীত কর্নল প্রস্তুতিতে। তো এগুলো হচ্ছে পিতলের ব্যবহার। এরপর পিতলের উপর কি আছে দেখো, স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত। দেখো স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত, এখানে থাকে লোহা 85 থেকে 88%, ক্রোমিয়াম 12 থেকে 15%, কার্বন থাকে 0.5 থেকে 1%। ব্যবহার কি হয়? অস্ত্রোপচারের যন্ত্রপাতি, বাসনপত্র, মোটর ও মোটরসাইকেলের যন্ত্রাংশ প্রস্তুতিতে স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত ব্যবহার করা হয়। তাহলে এই কোশ্চেনটা আমাদের হলো 8টা। এবার 9টা, পিতলের প্রধান উপাদানটির নাম লেখো। ওই উপাদান মৌলটির তুলনায় পিতলের বাড়তি সুবিধা কি? তাহলে পিতলের প্রধান উপাদান মৌলটির নাম কি? দেখতে পাচ্ছ পিতলের, এই যে পিতল মানে বা ব্রাশ, এর প্রধান উপাদানটা কি? কপার। হয়ে গেল প্রথম অ্যান্সার। এবার যেটা বলেছে, ওই উপাদান মৌলটির তুলনায় পিতলের বাড়তি সুবিধা কি? তো অ্যান্সারটা এবার দেখে নাও। অ্যান্সারটা একটু আমাদেরকে অন্যভাবে লিখতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। এই যেখানটা দেখো, কপার বা তামা একটি নরম ধাতু, কিন্তু এর ধাতু সংকর পিতল। কপার থাকে 60 থেকে 80%, জিঙ্ক থাকে 20 থেকে 40%। এর কাঠিন্য অনেক বেশি হয়। তাহলে মেন অ্যান্সারটা কি হলো? কাঠিন্য অনেক বেশি হচ্ছে। তাহলে কোশ্চেনটা কোথায় গেল? এই যে পিতলের প্রধান উপাদানটির নাম কি? তাহলে পিতলের প্রধান উপাদানটির নাম হলো কপার, Cu। আর ওই উপাদান মৌলটির তুলনায় পিতলের বাড়তি সুবিধা কি? তাহলে ওই উপাদান মৌল বলতে কপারের তুলনায় পিতলের বাড়তি সুবিধা কি? তাহলে কপারের সঙ্গে যখন জিঙ্কটাকে মেশানো হচ্ছে তখন তার কাঠিন্য অর্থাৎ অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে অনেকদিন এটা লাস্টিং করবে, এটাই হচ্ছে কারণ, কাঠিন্যটা অনেক বেশি হয়ে যাবে। বোঝা গেছে? তো চলো এরপরে কোশ্চেন কি আছে। এরপর 10 দাগেরটা, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো উত্তরটা, প্রথমে রাসায়নিক সমীকরণ লিখতে বলেছে, তাহলে লিখবে Fe2O3 + 2Al, এখান থেকে পাবো 2Fe + Al2O3। এরপর বলেছে প্রয়োগে লিখবে এই পদ্ধতিতে উৎপন্ন গলিত আয়রন রেল লাইন, ট্রাম লাইনের ভাঙা অংশ জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এটা অ্যান্সার। তো এর পরের কোশ্চেন
থার্মিট বিদ্যায় 11 দাগেরটা ধাতু বিদ্যায় থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়ার সমীকরণ লেখো ও বিজারকটিকে চিহ্নিত করো। তো অ্যান্সারটা দেখে নাও। তো দেখো থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়াটা লিখতে বলেছে, তাহলে মূল বিক্রিয়াটা এটা Fe2O3 + 2Al, তাপ দিলে হবে 2Fe + Al2O3। আর কি বলেছে না বিজারকটি, তাহলে দেখতেই পাচ্ছ এই পদ্ধতিতে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বিজারক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বিজারকটার নাম হলো কিনা অ্যালুমিনিয়াম Al। এখান থেকে দেখছো দেখি যে 2Al থেকে হচ্ছে Al2O3, এটা কি হচ্ছে বিজারক, অক্সিজেন এখানে যোগ হচ্ছে, তাহলে এটা এখানে বিজারক হিসেবে কাজ করছে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম এখানে বিজারক, এই বিক্রিয়াটা লিখবো আর এখানে বিজারক হলো অ্যালুমিনিয়াম। অ্যান্সার হয়ে গেল। এরপরে কোশ্চেন 12টা, থার্মিট মিশ্রণ কি? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তাহলে 12 দাগেরটা দেখে নাও। থার্মিট মিশ্রণ, থার্মিট পদ্ধতিতে গৃহীত 3 ভাগ ফেরিক অক্সাইড এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে। প্রথম অ্যান্সার হয়ে গেল থার্মিট মিশ্রণ কি। এরপর কি বলেছে? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তাহলে এখানে দেখো অ্যান্সারটা লেখা আছে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে, তাহলে এই জায়গাটা লিখতে হবে আমাদের। তাহলে এই জায়গাটা লিখবো আমরা যে উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের উচ্চ তড়িৎ ধনাত্মক অ্যালুমিনিয়াম আসক্তির কারণে নিম্ন তড়িৎ ধনাত্মক কিছু সন্ধিগত ধাতুর অক্সাইড যেমন Fe2O3, Cr2O3, MnO2 অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। এটি হলো এর অ্যান্সার। এবার বিক্রিয়াটা আমাদের লিখতে হবে, বা এখানে ওইটাও দিতে পারি, বা থার্মিট পদ্ধতিতে যদি লোহার নিষ্কাশন লিখি তাহলে একবার এটা লিখে দেবো, যে এই ভাষাটা পুরোটা লিখতে পারো যে ফেরিক অক্সাইড ও অ্যালুমিনিয়াম চূর্ণের, ওইটা লিখতে গেলে ওর পরে এই বিক্রিয়াটা লিখবে Fe2O3 + 2Al 2Fe, এটা হচ্ছে ওই বিক্রিয়াটা। দেখো আবার এখানেও দেওয়া আছে একই বিক্রিয়া, অ্যালুমিনিয়াম আর Fe2O3 বিক্রিয়া, এটাও লিখতে পারো। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো চলো এরপরে কোয়েশ্চেন কি আছে দেখে নাও। এরপর 13 দাগ, জারণ ও বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে কোনটি জারণ বিক্রিয়া ও কোনটি বিজারণ বিক্রিয়া শনাক্ত করো। তাহলে দেখো এখানে হচ্ছে কিনা Ca থেকে Ca2+ যদি হয় এটা কি হবে না, এখানে ক্যালসিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে তবেই তো কি হচ্ছে Ca2+, তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয় সেটা হবে জারণ, ইলেকট্রন বেরিয়ে গেলে হয় জারণ, তার মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তারপরটা কি আছে দেখো O+2E- থেকে হচ্ছে O2-, তাহলে অক্সিজেন এখানে কি হচ্ছে ইলেকট্রন যোগ হচ্ছে, অক্সিজেনের সঙ্গে ইলেকট্রন যোগ হচ্ছে, ইলেকট্রন যোগ হলে কি হয় না বিজারণ, তাহলে এটা হয়ে গেল কিনা বিজারণ বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানটায় কি হয়েছিল, এখানে হচ্ছে ইলেকট্রন ডান দিকে যোগ হয়েছিল, ইলেকট্রন ডান দিকে যোগ হওয়া মানে জারণ, আর ইলেকট্রন বাম দিকে যোগ হওয়া মানে বিজারণ। বামে বিজা বাম দিকে বিজারণ, ঠিক আছে, আর ইলেকট্রন ডান দিকে যোগ হলে জারণ। তো চলো এরপর একটা 14 দাগেরটা, জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়াগুলিতে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। তাহলে একই সঙ্গে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে দেখাতে বলেছে, তো কোনটা থেকে কোনটা জারণ হচ্ছে আর কোনটা থেকে কোনটা বিজারণ হচ্ছে সেটা দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ছিল Fe3+ থেকে হচ্ছে Fe2+, তাহলে এখানে Fe3+ থেকে Fe2+টা কি হবে না বিজারণ, আর Sn2+ থেকে Sn4+ এটা হবে জারণ। কারণ কি হচ্ছে এখানে 2+, দুটো ইলেকট্রন আরো বর্জন হতে তবে তো Sn4+ হয়েছে, তাহলে Sn2+ থেকে দুটো ইলেকট্রন বর্জন হয়েছে Sn4+, ইলেকট্রন বর্জন হলে কি হয় জারণ হয়। আর এখানে কি হয়েছে দেখো Fe3+ ছিল হয়েছে 2+, 3+ মানে কি এখানে আরেকটা ইলেকট্রন গ্রহণ হতে তবে 2+ হয়েছে, তাহলে ইলেকট্রন গ্রহণ হলে কি হয় বিজারণ। বোঝা গেল? এরপর Cu2+ থেকে হচ্ছে Cu, এটা হবে বিজারণ, Cu2+ থেকে Cu হবে বিজারণ, আর Zn থেকে Zn2+ হবে জারণ। তার নিচে Zn থেকে Zn2+, নিচে লিখবো জারণ, Cu থেকে Cu2+, Cu2+ থেকে Cu, এটা হবে আমাদের কিনা বিজারণ। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এরপরে 15 দাগেরটা, জারণ ও বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা ও উদাহরণ, ইলেকট্রনীয় সংজ্ঞা দাও উদাহরণ সহ, ঠিক আছে। তো জারণ বিজারণের সংজ্ঞা যে কোনো বই থেকে তোমরা লিখতে পারো। তাহলে দেখো প্রথমে জারণ, যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। ইলেকট্রন বর্জনের ফলে ওই পরমাণু বা আয়ন জারিত হয়। তাহলে জারণ কাকে বলে শুধু সংজ্ঞাটা লিখলে হবে, যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। একটা উদাহরণ দিয়ে দিবে,
তাহলে পরমাণু থেকে ইলেকট্রন বর্জনে জারণ এনে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ হয়ে গেলে হয়ে যাবে Na+, এটা হয়ে গেল কিন্তু জারণ। আবার একই রকম বিজারণ, যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ হয়ে গেল সংজ্ঞা। একটা উদাহরণ দিতে বলেছে, পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ, যেমন Cl+E হয়ে যাবে Cl-। তাহলে এটা হয়ে গেল কি না, বিজারণ। ঠিক আছে, তো চলো এর পরের কোশ্চেন কি আছে। এরপরের কোশ্চেন, গ্যালভানাইজেশন কাকে বলে। তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এমনি তোমরা সকলেই জানো যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেয়াকেই বলা হয় গ্যালভানাইজেশন, কিন্তু এখানে যদি 2 নম্বরের কোশ্চেন বলে তাহলে কি শুধু ওইটুকু লিখলে হবে? সেই জন্য একটু ভালো করে যাতে লিখতে পারো তাই উত্তরটা দেখিয়ে দিচ্ছি। লোহার তৈরি দ্রব্যকে আর্দ্র বায়ুতে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করতে, অর্থাৎ আবহাওয়াজনিত ক্ষয় থেকে রক্ষা করতে ওই দ্রব্যের ওপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতুর অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বা দস্তা লেপন বলা হয়। এবার আরও ভালো করে লিখতে গেলে দেখো গ্যালভানাইজেশন পদ্ধতি কীভাবে করবে, পদ্ধতিও দেওয়া আছে। ঠিক আছে, তোমার তো গ্যালভানাইজেশনটা বলেছে কাকে বলে, তো একটা লিখলে এখন চলবে। তো চলো এর পরের কোশ্চেন কি আছে। মরিচা পড়ার আধুনিক মতবাদ ব্যাখ্যা করো। তো মরিচা কেন পড়ে, মতবাদটাকে কী কারণে মরিচা পড়ে সে পদ্ধতিটাই অ্যাকচুয়ালি লিখতে বলেছে। ঠিক আছে, ওটা হচ্ছে আধুনিক মতবাদ। তো এই যে মরিচা পড়ার প্রক্রিয়া দেখতে পাচ্ছ, মরিচা কেন পড়ে, বিক্রিয়াগুলোর মধ্যে দিতে হবে। আর কী কারণে মরিচা পড়ে সেটা তো তোমরা সবাই জানো, যে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, বিভিন্ন যে কারণগুলো আছে আর বলছি না, এই জায়গাটা লিখে নেবে। ঠিক আছে, আধুনিক মতবাদ বলতে মরিচা পড়ার প্রক্রিয়া এই কারণে ল্যাম্বার্টের যে মতবাদ অনুসারে, আধুনিক মতবাদ বলতে ল্যাম্বার্টের মতবাদ অনুসারে জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার পৃষ্ঠতলের অসংখ্য ছোট ছোট তড়িৎ কোষের অর্থাৎ ভোল্টিক সেল সৃষ্টি হয়। এই কোষগুলিকে অবক্ষয়ী কোষ বলে। এই কোষগুলিতে লোহার কণাগুলি অ্যানোড, কার্বন জাতীয় অশুদ্ধি ক্যাথোড এবং অক্সিজেন দ্রবীভূত জল তড়িৎ বিশ্লেষক রূপে কাজ করে। দিয়ে ক্যাথোড বিক্রিয়া আছে, অ্যানোড বিক্রিয়া আছে। তো বিক্রিয়াগুলো লিখতে হবে, তাহলে কমপ্লিট অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? তো অ্যাকচুয়ালি বিক্রিয়াগুলো অনেক একটু ক্রিটিক্যাল আছে, ভালো করে না প্র্যাকটিস করলে এখন হঠাৎ করে লিখতে পারবে না। সেই জন্য যদি কারো বিক্রিয়াগুলো এখন প্র্যাকটিস না থেকে ছেড়ে দাও, শুধুমাত্র মরিচা পড়ার যে প্রক্রিয়াটা এটাই লিখো 2 নম্বর হিসেবে। ঠিক আছে, তো চলো এরপরে কোশ্চেন কি আছে। মরিচা পড়ার আধুনিক মতবাদ তো হলো। এরপর 18 দাগেরটা, লোহায় মরিচা পড়া রোধে জিঙ্ক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী। তো দেখো, জিঙ্ক লেপন না টিন লেপন, অবশ্যই জিঙ্ক লেপন বেশি উপযোগী। এবার কেন বেশি উপযোগী সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে জিঙ্কের অবস্থান আয়রনের ওপরে অর্থাৎ লোহার ওপরে এবং টিনের অবস্থান আয়রনের নিচে। অর্থাৎ তোমাদের ধাতুর সক্রিয়তা শ্রেণীটাও যদি এই মুহূর্তে একটু সময় দাও, আমি পেজটা উল্টিয়ে দেখাচ্ছি। এই দেখো ধাতু সক্রিয়তা শ্রেণী, এই যে এখানে এফি আছে, দেখো এফির উপরে আছে জিঙ্ক, এসেনটা এখানে দেয়নি, এসেনটা এখানে মিস করেছে বইটাই, এইখানটাই দেখো এখানে আবার দেওয়া আছে। দেখো লোহা এফির নিচে আছে টিন আর উপরে আছে দেখো জিঙ্ক। তারপরে সক্রিয়তা শ্রেণীর সক্রিয়তা কার বেশি, লোহার থেকে জিঙ্কের সক্রিয়তা বেশি। তাহলে সক্রিয়তা শ্রেণী যে উপরে আছে সে বেশি বিক্রিয়া করবে, তাই তো। সে দ্রুত বিক্রিয়া করলে কি হবে, সে আগে ক্ষয়বে অর্থাৎ জিঙ্কটা ক্ষয়বে, লোহাটা বেঁচে যাবে। কিন্তু যদি লোহার উপর আমি টিনের প্রলেপ দিই, কার সক্রিয়তা বেশি, লোহার সক্রিয়তা বেশি। অর্থাৎ টিনের বিক্রিয়া করে টিনটা নষ্ট না হয়ে গিয়ে লোহাটাই ঘুরে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ টিনটা সেখানে রেহাই পেয়ে যাবে, টিনটা যেমন ছিল রয়ে যাবে, লোহাটা বিক্রিয়া করে ক্ষয় হবে। তো সেক্ষেত্রে টিনের প্রলেপ দেওয়া তো বেশি লাভ নেই। টিনের প্রলেপ দেওয়ার থেকে জিঙ্কের প্রলেপ দিলে জিঙ্কটা আগে ক্ষয় হবে, তাই না, লোহাটা রক্ষা পাবে। তো যাই হোক, সক্রিয়তা শ্রেণী তাহলে লোহার উপরে থাকে জিঙ্ক, নিচে থাকে টিন। এবার অ্যান্সারটা দেখো কি বলছে। ধাতু সক্রিয়তা শ্রেণীতে জিঙ্কের অবস্থান আয়রনের উপরে এবং টিনের অবস্থান আয়রনের নিচে। অর্থাৎ জিঙ্ক আয়রনের চেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, কিন্তু টিন অপেক্ষা কম তড়িৎ ধনাত্মক। তাই জিঙ্ক আয়রন অপেক্ষা এবং আয়রন টিন অপেক্ষা সহজে জারিত হয়। তাহলে আগে আয়রন জারিত হবে টিনের সঙ্গে কম্পেয়ার করলে, আর যদি জিঙ্কের সঙ্গে কম্পেয়ার করা হয় আয়রনের, তাহলে আগে জিঙ্ক জারিত হবে। তাই জিঙ্ক প্রলিপ্ত লোহার পাত্রে কোথাও চিড় ধরলে বা কোথাও কোনো জায়গা প্রলেপ উঠে গেলে লোহার দ্রব্য অবিকৃত থাকে, জিঙ্ক ক্ষয় পেতে থাকে। টিনের প্রলিপ্ত পাত্রে কোথাও চিড় ধরলে বা কোনো স্থানের প্রলেপ উঠে গেলে টিন অবিকৃত থাকে, অর্থাৎ টিনটা যেমন ছিল রয়ে যায়, কিন্তু লোহায় দ্রুত মরচে ধরে, লোহা ক্ষয়ে যায়। এই জন্য গ্যালভানাইজড আয়রন বা গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলে সেটা টিন প্রলিপ্ত আয়রন পাত্রের চেয়ে অনেকটা টেকসই হবে। অর্থাৎ টিনের প্রলেপ দেওয়ার থেকে জিঙ্কের প্রলেপ দেওয়া অনেক লাভবানজনক। বোঝা গেল?
এটাই ছিল এর অ্যান্সার। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদের এই 18 পর্যন্তই আজকে থাক, 18 পর্যন্তই। এর পরের ভিডিওতে 19 থেকে তারপরে সেদিকে 36 পর্যন্ত কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? 19 থেকে 36। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থেকো, বাই।